অস্ট্রেলিয়ার যে ব্যাটিং লাইন আপ সেই ব্যাটিং লাইন আপের এগেনস্টে আমার মনে হয় যে অস্ট্রেলিয়াকে আউট করে 70 রানে আউট করা খুবই কঠিন, বাট ক্রিকেটে অসম্ভব কিছু নেই। ট্রাভিস হেডকে আটকে রাখতে পারবেন না আপনি, সে হয়তো যদি 30-40 করে ফেলে কুইক করে করুক, কিন্তু তারপরেও যদি তারা উইকেটটা আমরা নিয়ে নিতে পারি সেই রানটা আর বড় করতে পারবেন। এখানে ডে বাই ডেটা ইম্পর্টেন্ট, উইকেটটা কেমন বিহেভ করছে সেটা দেখার পরে সেই দিনটা কীভাবে আমরা ইউজ করতে চাই। এই ওয়ার্ল্ড ক্লাস বলার যারা তারা কিন্তু লোভনীয় বল করে, মানে একদম মনে হয় যে হাফ বলি বল, যে বলটা আসলে হাফ বলি না, একটু দূরে এবং বলটা একটু এক্সট্রা বাউন্সের সঙ্গে মুভমেন্ট থাকে। এখানে বিষয়টা হচ্ছে আমরা যখন টেস্ট খেলতে যাচ্ছি টেস্টের প্যাটার্নটা আমাদের ক্যাচ করতে হবে, তাহলে তো আমি বড় টেস্ট প্লেয়ার হবো। এটা করার মতো অ্যাবিলিটি তাদের আছে, বিকজ তারা প্রমাণ করেছে, তারা বিসিএল বা এনসিএল যেখানেই খেলেছে তারা কিন্তু পারফর্ম করেছে। ইভেন সৌম্য যখন লাস্ট এনসিএল খেলেছে তখনও কিন্তু পারফর্ম করেছে। সো লম্বা ইনিংসটা কীভাবে খেলতে হয় সেটা কিন্তু সে জানে। এখন হলো ওই কন্ডিশনের সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করা, ওই বলারের সঙ্গে এবং সেই উইকেটের সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করা। তারা কিন্তু প্রমাণ করেছে বড় রান করতে পারে। এখন বড় রান করতে গেলে অনেক সময় কিছু সময়ের জন্য শর্ট কাট ডাউন করতে হয়, কিছু সময়ের জন্য একটা ভালো মোমেন্টাম যখন আসে তখন একটু রানটা এগিয়ে নিতে হয়। এই যে অ্যাডজাস্টমেন্টগুলো টেস্ট ক্রিকেটে খুব জরুরি। মানে অবশ্যই তাদের লাইক তামিম আছে এখানে, আমি যদি বলি অমিত আছে, তারা যারাই আছে এই আপকামিং প্লেয়ার, তারা যদি নিজেদের ওই অ্যাডজাস্টমেন্টটা করে নিতে পারে তাহলে বড় প্লেয়ার হতে পারবে। সো আমার মনে হয় যে তাদের মধ্যে সে অ্যাবিলিটি আছে। এখন বিষয়টা হলো অ্যাডজাস্টমেন্ট, এবং বড় টেস্ট প্লেয়ার, সাকসেসফুল টেস্ট প্লেয়ার হতে গেলে আসলে এই অ্যাডজাস্টমেন্টটা খুব জরুরি, যেটা আমার মনে হয় যে মুশফিক এখানে মোস্ট সিনিয়র প্লেয়ার। মুশফিক আসলে নিশ্চিতভাবেই তাদেরকে অ্যাডভাইস করবে এবং গাইড করবে। আমি বিশ্বাস করি যে তারা সেটাকে অ্যাডজাস্ট করতে পারবে। এবং লাইক ফর এক্সাম্পল তানজিদ তামিমের খুব কাছ থেকে যেহেতু আমি দেখি বা তার সম্পর্কে খুব কাছ থেকে জানি, সে যে ধরনের শট খেলে, আমার মনে হয় যে টেস্ট ক্রিকেটে এই ধরনের শটও খেলা খুব জরুরি। কিন্তু কখন খেলতে হবে, কোন সময়টাই খেলতে হবে, সেই অ্যাডজাস্টমেন্ট টেস্ট ক্রিকেটের জন্য আলাদাভাবে একটু নজর দেওয়া দরকার। সেই জায়গাটা যদি করতে পারে আমার মনে হয় যে বড় রান করার অ্যাবিলিটি তাদের আছে। দেখুন, আপনি ঘুম থেকে উঠে দেখলেন যে 70 রানে 7 উইকেট শেষ অস্ট্রেলিয়ার, মানে এটা কি স্বপ্ন না সত্যি হওয়ার মতো অবস্থা আছে বাংলাদেশের পেসারদের? মানে অস্ট্রেলিয়ার 7 উইকেট পড়ে গেছে, 70 রানে 7 উইকেট। আমার মনে হয় এটা কিছুটা টাফ, অসম্ভবই বলবো, বিকজ এই কন্ডিশনে আমাদের যারা বোলিং করছে তারা কখনো খুব বেশি বল করেছে আমি বলবো না, লাইক এবাদত, খালেদ, তাসকিন যারাই আছে, ইভেন মুশফিকের কথা যদি বলি, পেস বোলারদের কথা স্পেশালি বলতে চাই, তারা আসলে এখানে হয় না যে এই ধরনের পেস কন্ডিশনে কিন্তু বোলিং করার আলাদা একটা এক্সপিরিয়েন্স লাগে, কোন লেন্থে করতে হবে, কোন লেন্থ থেকে কীভাবে ব্যাটসম্যানকে সেখানে বিট করতে হবে। সো ট্রেডিশনাল লেন্থ আর এই কন্ডিশনের লেন্থ কিন্তু একটু আলাদা হয়। সো সেই জায়গাটা অ্যাডজাস্টমেন্টটাও জরুরি। সো সেই জায়গা থেকে 70 রানে 7 উইকেট, অস্ট্রেলিয়ার যে ব্যাটিং লাইন আপ সেই ব্যাটিং লাইন আপের এগেনস্টে আমার মনে হয় যে অস্ট্রেলিয়াকে আউট করে 70 রানে আউট করা খুবই কঠিন, বাট ক্রিকেটে অসম্ভব কিছু নেই। যদি এটা হয় তাহলে স্বপ্নমূর্তি মনে হবে আমার কাছে। পৃথিবী এখন কোনো ইয়ে করতে পারছে মানে টেমপ্লেট যেটা ট্র্যাভিসের সাথে বাংলাদেশের ট্র্যাভিসের ব্যাপারে কোনো মানে তাদের আসলে কী হওয়া উচিত, মানে ডিফেন্সিভ না অ্যাটাকিং? মানে আপনি ট্র্যাভিসকে যখন অ্যাটাকিং বোলিং করবেন হি ইজ গোয়িং ফর হিজ শট, মানে ট্রাইং ডিফেন্সিভ বোলিং ইজ অলসো গোয়িং ফর হিজ শট, তাহলে তার সাথে আমাদের অ্যাপ্রোচটা কী হবে অ্যাজ এ বোলিং? আপনি তো ওখানে খেলে আসছেন। এখানে খুব ইম্পর্টেন্ট হচ্ছে আপনি ব্যাটসম্যানের এগেনস্টে কীভাবে প্ল্যান সাজাবেন। এখন ট্র্যাভিস হেডের সঙ্গে যেভাবে প্ল্যান সাজাবেন নিশ্চিতভাবে স্মিথের এগেনস্টে ঠিক সেম প্ল্যান করবেন না। সো এটা ডিপেন্ড করে আমার স্ট্রেংথ অ্যাজ এ বলার, আমার কি স্ট্রেংথ রয়েছে, আমার স্ট্রেংথের কোন বলার ব্যাটসম্যানের এগেনস্টে আমি আমার স্ট্রেংথটাকে ইউজ করতে চাই। নিশ্চিতভাবে টিম প্ল্যান সেটা করা হচ্ছে, এখানে অ্যানালিস্ট রয়েছে, কোচটা রয়েছে, যারা এখানে এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে তারাও অ্যাডভাইস করবে। সো ট্র্যাভিস হেডের এগেনস্টে অ্যাটাকিং না, তাকে কীভাবে আটকানো যায়, তার উইকনেসটা কোথায়, সেখানে যদি আমরা আমাদের ডেলিভারিগুলো করতে পারি হয়তো সে কুইক রান করে দিবে, কিন্তু ওই রানটা বড় করতে পারে না যেন, সেটা ইনশিওর করতে হবে। ট্র্যাভিস হেডকে আটকে রাখতে পারবেন না আপনি, সে হয়তো যদি 30-40 করে ফেলে কুইক করে করুক, কিন্তু তারপরেও যদি তারা উইকেটটা আমরা নিয়ে নিতে পারি সেই রানটা আর বড় করতে পারবে না। সো এই জন্য আমাদের নিশ্চিতভাবে একটা প্ল্যান থাকবে, সেই প্ল্যানটা এক্সিকিউশনের যে বিষয়টা সেটাই বলছিলাম, এক্সপিরিয়েন্স স্পিন পর্যন্ত যাওয়ার আগে যে পেস বলে রানটা করে ফেলবে সেই পেস বোলিংয়ের আমার মনে হয় যে যারা রয়েছে তাসকিন সেখানে লিড করবে এক্সপিরিয়েন্সের জায়গা থেকে। সো লেটস সি, আসলে হোপ ফর দ্য বেস্ট। স্পিন নিয়ে ওইভাবে 23 বছর আগে, হ্যাঁ স্বাভাবিকভাবে অনেক পুরনো স্মৃতি। আমিও তখন ন্যাশনাল টিমে জাস্ট 1 বছর হয়েছে, তারপরে অস্ট্রেলিয়া ট্যুরটা পেলাম। তো স্মৃতি বলতে আসলে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা বিশাল একটা ব্যাপার ছিল, কারণ আমরা জানি যে সময়টার কথা বলছি অস্ট্রেলিয়া তখন চ্যাম্পিয়ন টিম, ওয়ার্ল্ড ক্রিকেট ডোমিনেট করে। নিশ্চিতভাবে এখনও অস্ট্রেলিয়ার টপ টিম হিসেবেই কাউন্ট করা হয়, বাট স্টিল তখনকার ব্যাপারটি একটু আলাদা ছিল হয়তো। আর একটা মজার বিষয় হচ্ছে আমাদের ফার্স্ট টিম অ্যানালিস্ট, যেটা কম্পিউটার অ্যানালিস্ট বলি বা টিম অ্যানালিস্ট, তখন ফার্স্ট অ্যাসাইন করা হয়েছিল নাসু ভাইকে 2003-এ। তো তখন পর্যন্ত কিন্তু আমরা কোনো অ্যানালিস্টের আন্ডারে কাজ করিনি। তো স্বাভাবিকভাবে অ্যানালিস্ট থাকলে হয়তো কিছু ফুটেজ বা কিছু ভিডিও দেখার মাধ্যমে আমরা আইডিয়া পাই। তো ওই সিরিজটা ছিল ফার্স্ট একটা অ্যাসাইনমেন্ট করা অ্যানালিস্ট আমাদের নাসু ভাই ছিলেন টিমের সঙ্গে। তো এই 23 বছর আগের যে ঘটনাগুলো অনেক স্মৃতি রয়েছে, যেটা আসলে মানে শেয়ার করতে চাইলে অনেক লম্বা হয়ে যাবে, বাট স্বাভাবিকভাবে অনেক বড় একটা স্মরণীয় সময় ছিল আমাদের জন্য। সেকেন্ড ম্যাচে আপনি 50 করলেন বোথ ইনিংসে, ভুল না করি, মানে ব্যাটিংটা কেমন ছিল? এই ম্যাকগ্রা, গিলেসপি, ম্যাকগিল,
ব্রেটলি যারা ছিল? ওই সময় সেরা বোলিং অ্যাটাক ছিল বলতে হবে। অস্ট্রেলিয়া যদি একমাত্র নাম দেখি, শেনওয়ান হয়তো ওই টেস্টে খেলেনি, ওই টেস্ট সিরিজে খেলেনি, ম্যাকগিল খেলেছিল, সেও নিশ্চিতভাবে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট স্পিনার ছিল। আর পেস বোলার যারাই ছিল, ম্যাকগ্রা, গিলিসপি ওপেন করেছে, চেঞ্জে আসলো ব্রেটলি, ওয়ার্ল্ডের থ্রেড যদি বোলিং অ্যাটাক ধরা হয় তখন সেটাই সেরা ছিল। সো স্বাভাবিকভাবে ওই বোলিংয়ের অ্যাগেনস্টে আমাদের টার্গেট ছিল যে কীভাবে ম্যাচটাকে আমরা লম্বা করতে পারি। সো সেই চিন্তাটা সবার মধ্যেই ছিল এবং খুব ভালো করেছি বলবো না, বাট ওই সময় হিসেবে কিন্তু প্রথম ম্যাচটা আমরা 3 দিনে শেষ হয়েছিল, পরের ম্যাচটা 4 দিনে গিয়েছিল। সেই জায়গা থেকে মনে হচ্ছে যে যতটুকু লম্বা করে আমরা চিন্তা করেছিলাম সেই হিসেবে খারাপ করিনি। হয়তো যাওয়ার আগে অস্ট্রেলিয়া মিডিয়া বা লোকাল মানুষজন চিন্তা করেছিল তো 2 দিনে টেস্ট শেষ হয়ে যাবে, তো সেই জায়গা থেকে 3 দিন নেওয়া, 4 দিন নেওয়া, সেটা কিছুটা ইমপ্রুভমেন্ট দেখা গিয়েছিল। ভাই আপনার ব্যাটিং নিয়ে একটু যদি জানতে চাই, আসলে ওই সময়টাতে আপনি কি ডিফিকাল্টিস ফেস করেছেন? ম্যাচের আগে একটু কি ভয় লেগেছিল যে ম্যাকগ্রা আসবে, ব্রেটলি আসবে সামনে? যখন খেললেন বা 1 ওভার গেল, 10 বল গেল, তখন আপনার মাইন্ডসেট কি চেঞ্জ হয়ে গিয়েছিল? আসলে আমরা প্রথম টেস্টটা যেখানে ডারউইনে খেলি, আপনি যদি ওইখানের ভিডিও দেখা যায় তাহলে দেখা যাবে ডারউইন আর কেয়ার্নসের মধ্যে একটু পার্থক্য ছিল। ডারউইনের উইকেটটা নর্মালি আমরা প্রথম ম্যাচে যেটা দেখেছিলাম যখন আমরা ফার্স্ট টেস্ট খেলি, তখন যেরকম বাউন্স অস্ট্রেলিয়া আমরা চিন্তা করি সেরকমটা কিন্তু ছিল না, অপেক্ষাকৃত একটু লো বাউন্স এবং একটু আনইভেন বাউন্স ছিল। আমি বলছি 2003-এর কথা। তো যখন আমরা কেয়ার্নসে খেলতে গেলাম তখন উইকেটের কন্ডিশন কিন্তু ডিফারেন্ট ছিল, সেখানে চমৎকার বাউন্স ছিল, ইভেন যেটা আমরা অস্ট্রেলিয়ার উইকেটে চিন্তা করি যেরকম বাউন্স বা ট্রু বাউন্স সেরকমটা ছিল। সো ডারউইনের উইকেটটা ডিফারেন্ট ছিল, বাট ভয় যে বিষয়টা, ভয় ঠিক বলবো না, কারণ এর আগে আমি যেহেতু সাউথ আফ্রিকার সঙ্গে খেলেছি বা এর আগে আমি অন্যান্য বড় টিমের সঙ্গে খেলেছিলাম, ইংল্যান্ডের সঙ্গে খেলেছি, পেস বোলার ফেস করেছি, বাট হয়তো ওই কন্ডিশনটা নিয়ে কনসার্ন ছিলাম। বাট প্রথম টেস্টের উইকেটটা আসলে আমাদেরকে সেই ভয়টা কিছুটা কাটিয়ে উঠেছিলাম, বিকজ উইকেটটা যেরকমটা চিন্তা করা ছিল সেরকমটা ছিল না। আর তার আগে আমরা ব্রিসবেন একটা 3 দিনের ম্যাচ খেলেছিলাম, সেখানে একটা 30+ একটা 40+ রান করেছিলাম। কিছুটা সময় উইকেটে থাকার কারণে আমার কনফিডেন্সটা কিছুটা ছিল, যদিও ডারউইনের প্রথম ইনিংসে আমি রান করতে পারিনি, সেকেন্ড ইনিংসে আমি 35 রান করেছিলাম। তবে কেয়ার্নসের স্মৃতিটা একটু স্মরণীয় এই জন্য যে আসলে ট্রু বাউন্স থাকলে যেটা হয় আমাদের ব্যাটসম্যানদের জন্য বল ছাড়া বা উইকেটের উপর ট্রাস্ট করা আর শর্টস খেলার ক্ষেত্রে ট্রাস্ট করা যায়, সেই জায়গা থেকে কিছুটা কনফিডেন্স ছিল। সো ফার্স্ট টেস্টে যেটা হয়েছে প্রিপারেশন ওই 3 দিনের ম্যাচটার মাধ্যমে কিছুটা নেওয়ার কারণে হয়তো ওইভাবে কাজ করেনি, বাট কেয়ার্নসের উইকেটটা ভালো ছিল যেখানে হয়তো ব্যাটিং করাটা অপেক্ষাকৃত সহজ ছিল। আর দুই সেই সময়কার বোলিং লাইন আপ আর এখনকার বোলিং লাইন আপের সাথে যদি তুলনা করা হয় অস্ট্রেলিয়ার, আমার মনে হয় সেই সময় ওয়ার্ল্ড ক্রিকেটের যারা ডোমিনেটিং বোলিং লাইন আপ ছিল তারা ছিল ঠিক একইভাবে অস্ট্রেলিয়া। যদি এখনকার বলি, এখনকার যারা নামগুলো প্যাট কামিন্স, হেজেলউড বা স্ট্রাইক যাদের বলি, এরাও কিন্তু ওয়ার্ল্ডের এখন ডোমিনেটিং ক্যারেক্টার। সো ওই সময়ের সেরা বোলিং অ্যাটাক তখন ছিল, এখনকার সেরা বোলিং অ্যাটাক অস্ট্রেলিয়ার রয়েছে। সো বোলিংয়ের জায়গা থেকে আমার মনে হয় যে ইভেন নাথান লায়নের কথা যদি বলি, ডেঞ্জারাস স্পিনার টেস্ট ক্রিকেটের জন্য। সো আমার মনে হয় যে অস্ট্রেলিয়ার বেস্ট বোলিং লাইন আপটা এখনকার সময়ের যেটা, সেটাই কিন্তু খেলছে আমাদের এগেনস্টে। সো আমার মনে হয় যে খুব টাফ টাইম দিবে আমাদেরকে, যেটা আগেও দিয়েছিল 2003-এ, 2026 এসেও তার ব্যতিক্রম হবে না, টাফ টাইম দিবে। বাট ব্যাটসম্যানরা এখন অনেক সচেতন এবং একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের এই ব্যাটসম্যানরা এখন তাদের সম্পর্কে জানে, আমরা কিন্তু জানতাম না, সেটার সঙ্গে কম্পেয়ার করলে আমাদের ব্যাটসম্যানরা জানে এবং অ্যানালাইসিস করার অনেক সুযোগ রয়েছে, কিছুটা আইডিয়া নেওয়ার সুযোগ রয়েছে। সো সব জায়গা থেকে আমি আমাদের বাংলাদেশ ক্রিকেটে 23 বছর যেখানে উঠে এসেছে, আমি বিশ্বাস করি আমাদের দল যথেষ্ট প্রিপেয়ার্ড হয়ে সেখানে খেলা শুরু করবে এবং আগের চেয়ে মানে 2003-এর সঙ্গে কম্পেয়ার করলে নিশ্চিতভাবে আমরা ভালো কিছু রেজাল্ট আশা করতেই পারি। ওপেনারদের জন্য কি আমার কাছে মনে হয়েছে যে এখানে ড্রাইভিং স্লটে যে বলগুলো আছে এগুলো একটু কনসার্ন থাকা খুব জরুরি। মানে নর্মালি এই ধরনের বাউন্স উইকেটে ড্রাইভ খেলা অলওয়েজ একটু চ্যালেঞ্জিং, যেখানে মুভমেন্টও বেশি থাকে, পাশাপাশি এক্সট্রা বাউন্স, সাইড শটের প্রতি একটু নজর রাখলে ভালো। আমি আসলে 2003-এর কথা বারবার টেনে আনছি এই জন্য যে আমি ওখানে যে 250 করেছিলাম, আমি যদি আপনি বোলিং আমার রানের অ্যানালাইসিস করেন সেখানে দেখবেন আমি ম্যাক্সিমাম রান করেছিলাম স্পিনের এগেনস্টে, পেস বলের এগেনস্টে আমি খুব বেশি রান করিনি, কারণ আসলে শর্টস খেলাটা খুব চ্যালেঞ্জিং ছিল। সো এক্ষেত্রেও কিন্তু হয়তো পেস বলার এক সাইড থেকে কন্টিনিউ করবেই, শর্টস খেলার কিছু বল আসবে, বাট শুরুতে আমার মনে হয় যে বল ছাড়ার অভ্যাসটা যার ভালো সেইখানে সার্ভাইভ করার কাজটা খুব সহজ হবে, বিকজ আমরা ধারণা করছি যেখানে উইকেটে ট্রু বাউন্স থাকবে। এবং ডারউইন আমি 2 বছর আগে টপ এন্ড T20-তে আমরা যখন গিয়েছিলাম, আমি টিমের সঙ্গে ছিলাম সিলেক্টর হিসেবে, তখন আমি দেখেছি এখন উইকেটটা কিন্তু ডিফারেন্ট, সেই 23 বছর আগের উইকেটের সঙ্গে এখন ডারউইনের উইকেটে মিলানো যাবে না, এখন অবশ্যই তার চেয়ে অনেক বেটার উইকেট আমি দেখে এসেছি। সো সেই জায়গা থেকে আমার ধারণা ট্রু বাউন্স থাকলে ব্যাটসম্যানরা যদি ছেড়ে খেলতে পারে, মানে ছাড়ার জায়গায় যদি তারা কনফিডেন্স থাকে যে আমি ভালো বলটা ছাড়বো যেটা উইকেটের উপর দিয়ে যাচ্ছে বা সাইড দিয়ে যাচ্ছে, ওই বল ছাড়ার যে বিষয়টা সেটা যদি কনসার্ন থাকে, আমার মনে হয় এটা বড় রান করা সম্ভব। আমরা 23 বছর আগে যে ক্রিকেটটা খেলছিলাম এবং এখন যে ক্রিকেটটা আর কি, পুরো টেস্ট ক্রিকেটের স্ট্রাকচারটা কিন্তু 23 বছরে বদলে গেছে। মানে আমাদের ট্র্যাডিশনাল সেই টেস্ট ক্রিকেটটা আর হয় না। মানে আমাদের অ্যাপ্রোচটা আসলে কীরকম হওয়া উচিত, মানে আমরা যেমন বল ছাড়ার কথা যেমন বলতে আবার খুব বেশি গুটায় গেলেও আবার মানে প্রবলেম। আপনার কি মনে হয় যে মাউন্ট ম্যাঙ্গো নিয়ে যেই
টেমপ্লেটটা আমরা ইউজ করছিলাম যে ও ডে বাই ডে, ওইটাই উড বি দ্য মানে বেস্ট টেমপ্লেট ফর বাংলাদেশ। এই জায়গায় যদি কিছু করতে চায় বাংলাদেশ, মানে আমরা 5 দিন পর্যন্ত খেলা নিব, মানে ফার্স্টে কোনো কিছু চিন্তা না করে। আমার মনে হয় যে 5 দিন পর্যন্ত খেলা নিব, এটা চিন্তার চেয়ে বড় ইম্পর্টেন্ট। আপনি যেটা শুরুতে বললেন যে ডে বাই ডে, এখানে ডে বাই ডেটা ইম্পর্টেন্ট। উইকেটটা কেমন বিহেভ করছে সেটা দেখার পরে সেই দিনটা কীভাবে আমরা ইউজ করতে চাই। ফর এক্সাম্পল, আমরা ধারণা করছি হয়তো খুব বাউন্স হবে, দেখা গেলো ডারউইন উইকেটে একদম ট্রু বাউন্স, যেখানে এক্সট্রা বাউন্সটা নেই, সেখানে হয়তো আমরা নর্মাল শর্টস খেলতে পারি। বাট আমি ছাড়ার যে বিষয়টা এই জন্য বললাম, এখানে এই ওয়ার্ল্ড ক্লাস বলার যারা, তারা কিন্তু লোভনীয় বল করে, মানে একদম মনে হয় যে হাফ বলি বল, যে বলটা আসলে হাফ বলি না, একটু দূরে এবং বলটা একটু এক্সট্রা বাউন্সের সঙ্গে মুভমেন্ট থাকে। সেই জায়গায় বল ছাড়াটা, ওই ড্রাইভিং স্লটের বলটা ছাড়াটা খুব জরুরি। যদি আমি প্রচুর শর্টস খেলতে থাকি, টেস্ট ক্রিকেটে যেটা হয়, একটা বলার কিন্তু চায় তুমি আমাকে 3-4 মারো তারপরে আউট হয়ে যাও। সো সেই জায়গায় যদি বলার ওই লোভনীয় বলটা করে, আমরা ব্যাটসম্যানরা যদি সেই লোভটা সামলাতে না পারি, তাহলে কিন্তু 1-2-4 মেরে শর্টস খেলে আউট হয়ে যাওয়ার ভয়টা ঘটনা ঘটতে পারে। সেই জায়গা থেকে আমাদেরকে রান করার ব্যাপারে কনসার্ন থাকতে হবে যে আমি কোন জোন দিয়ে কোন শট দিয়ে রান করতে চাই। মানে অ্যাটাকিং খেলা, বা আমরা যদি এখনকার ক্রিকেটের সঙ্গে দেখি দিনে 300+ রান করা, এই ক্রিকেট কিন্তু চলে এসেছে। সো সেই জায়গাটা কোন বলে কীভাবে রান করবো বা কোন জোনটা আমি রান করতে চাই, ব্যাটসম্যানদের এটা চিন্তা করা খুব জরুরি। সেই জায়গা থেকে আমার মনে হয় যে ব্যাটসম্যানরা নিশ্চিতভাবে প্ল্যান করছে এবং উইকেটের অবস্থা বুঝে এবং বলারের স্ট্রেংথ বুঝে সেই জায়গাটার সঙ্গে ম্যাচ আপ করেই আগানো উচিত। একদম ডেড যেটা ক্রিকেট আমরা একসময় খেলতাম যে সারাদিন খেলবো 200 রান করবো, ব্যাপারটা কিন্তু সেরকম নেই। তবে এখানে স্কোরিং বলটা পিক করাটা খুব জরুরি এবং স্কোরিং শটগুলো 1-2টা শটের মধ্যে থাকা খুব জরুরি। মানে অনেকগুলো শট যদি আমরা মিক্স আপ করে খেলতে চাই, তখনই হয়তো রানটা বড় করার ক্ষেত্রে আমরা পিছিয়ে যেতে পারি এবং আউট হওয়ার ভয়টা চলে আসতে পারে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই জায়গাটায় ব্যাটসম্যানরা যদি একটু কনসার্ন থাকে, তাহলে আমাদের বড় রান করা সম্ভব। এখানে বিষয়টা হলো, জয় যে 5 উইকেট নিয়েছিল, আমি মাঠেই ছিলাম, কারণ আমি টপ এন্ড ওই সিরিজটা সিলেক্টর হিসেবে টিমের সঙ্গেই ছিলাম। তো এখানে জয় যে উইকেটগুলো পেয়েছে একটু আনপ্রেডিক্টেবল উইকেট, মানে স্লিপসে ক্যাচ গিয়েছে, লেগ সাইডে লেগ স্লিপসে ক্যাচ গিয়েছিল, আমাদের প্রেশার সিচুয়েশনে উইকেটটা নিয়েছে। স্পিনে আমরা নর্মালি জয়ের 5 উইকেট দেখলে মনে করতে পারি যে খুব স্পিন বা টার্ন করেছিল, ব্যাপারটা এরকম না। ওইখানে স্কিটি বল বেশি হয়েছিল, যার কারণে পাকিস্তানি ব্যাটসম্যানরা ওইখানে ওটা জাজ করতে পারেনি। এখানে বিষয়টা হলো, স্পিন যাওয়ার আগে তাদের যে ব্যাটিং লাইন আপটা রয়েছে, রানটা অনেক এগিয়ে নেওয়ার একটা ভয় আমাদের মধ্যে আছে। রানটা এগিয়ে গেলে তখন স্পিনাররা হয়তো রানটা কিছুটা কন্ট্রোলের চেষ্টা করতে পারে, কিন্তু রানটা এগিয়ে গেলে তখন স্পিনারদের খুব বেশি করণীয় কিছু থাকে না। সেখানে পেস বোলারদেরকে লিড দিতে হবে আসলে, মানে আর্লি উইকেট না নিলে কিন্তু অস্ট্রেলিয়ার রানটা আটকানো কঠিন হয়ে যাবে। সেই জায়গা থেকে পেস বোলারদের লিড দিতে হবে। এই জন্যই বারবার আলোচনায় অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের এগেইনস্টে আমাদের পেস বোলারদের আলোচনাটা চলে আসছে। বাট নিশ্চিতভাবেই মিরাজ এবং তাইজুল আমাদের নিশ্চিতভাবে বেস্ট স্পিনার বলতে হবে, পাশাপাশি ওয়ার্ল্ডের মোস্ট এক্সপিরিয়েন্স দুজন স্পিনার। যখনই তাদের হাতে বলটা যাবে, তারাও সেখানে তাদের রোলটা প্লে করার চেষ্টা করবে। টার্নটা খুব বেশি পাবে বলে আমার মনে হয় না। তবে হ্যাঁ, ডারউইনের উইকেটে, স্পেশালি ডারউইনের উইকেটে আমি দেখেছি যে স্পিনে টার্ন করেছিল। আমরা যখন টপ এন্ডও খেলতে গেলাম, সেখানে আমাদের স্পিনাররা যারা ছিল, তারা কিন্তু কিছুটা টার্ন পেয়েছে। রাকিবুল ছিল, মাহফুজ রাব্বি ছিল, আলিস ছিল, তো সেখানে কিন্তু টার্ন পেয়েছে আমি দেখেছি। সো টেস্ট ক্রিকেটেও টার্ন আমরা আশা করতেই পারি, বাট স্টিল খুব বেশি টার্নিং উইকেট হয়তো বা হবে না, যেটা আমরা ট্রেডিশনালি চিন্তা করি সেরকম না হলেও। তবে তাদেরও লায়ন আছে, সেটাও মাথায় রাখতে হবে। সো সেই জায়গা থেকে স্পিনাররাও এখানে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে এই টেস্টে।